আমার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো কিছু অসংজ্ঞায়িত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুলনা থেকে ফিরছিলাম। দুপুরের দিকে রওনা হয়েছি। জ্যামের কারণে আর ফেরি মিস করায় ঢাকায় আসতে আসতে রাত প্রায় 1টা বেজে গেল। তাড়াতাড়ি বাসায় আসার জন্য রেললাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম। আকাশে ঝকঝকে চাঁদ, মানুষজন একদমই নেই। কিছু দূর আগানোর পরে একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নাড়াচাড়া করছে। আরেকটু এগুতে স্পষ্ট দেখলাম জিনিসগুলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানব দেহ গড়াগড়ি করছে। কয়েকটার গলা শরীর থেকে আলাদা, কয়েকটার শরীর 4-5 খণ্ড। তারা সবাই খুব কষ্ট করে টেনে টেনে নিজেদের শরীর রেললাইনের দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আমার মাথা ঘুরে গেল এই দৃশ্য দেখে। আকাশে স্পষ্ট জোছনা, পরিষ্কার দেখলাম সব। সাথে সাথে আল্লাহু আকবর বলে এক চিৎকার দিয়ে পিছনে ঘুরে দৌড় মারলাম। তাড়াতাড়ি বাসের কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বসে আছে। ভোরের আলো ফুটলে যাবে, তাদের সাথে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে বাসায় ফিরে সবাইকে বললাম এই কথা। আমার ছোট মামা একজন ট্রেনের টিটি। উনি বললেন ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময় এমন কিছু দেখা যায়। মাঝে মাঝেই ট্রেন চালক বা এদের সাথে মানুষরাও অনুভব করেন এদের অস্তিত্ব। হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে অকালে মরে যাওয়া মানুষগুলো যাদের আত্মার শান্তি হয়নি। আমার জীবনে আরও কিছু ঘটনা আছে, আপনাদের ভাল লাগলে শেয়ার করব। যা সত্য এবং সেই রাতে দেখেছিলাম তাই শেয়ার করলাম। শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক। তিনি মাছ ধরতে ভালোবাসতেন আর মাছ ধরায়ও খুব পটু ছিলেন। তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন। প্রত্যেক দিন অবিশ্বাসভাবে প্রচুর মাছ পেতেন। সবাই উনার কাছ থেকে মাছ কিনত। আমরাও অনেকবার কিনেছিলাম। গল্প বেশি বট করব না, তাই ঘটনায় আসি। একদিন উনি মাছ ধরতে ধরতে পুরানা জঙ্গলের ধারে চলে গিয়েছিলেন, তবে তিনি তা খেয়াল করেননি, আর খেয়াল করলেও পাত্তা দিলেন না। কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে যে কিনা অনেক মাছ ধরছে কোনো লাইট ছাড়া। শফিক মিয়া কিছু বুঝে পেলেন না, তাই তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন, কিন্তু ছেলেটি ভ্রুকুটি করল না। এতে উনার রাগ হয় আর কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজে ধর আর এদিক ওদিক না তাকাতে। শফিক মিয়া বলে, তাকালে কি হবে, তোর বাপ আসবে নাকি? তোর গ্রাম কোনোটারে ছোকরা? এতে ছেলেটি হেসে বলে, আমি তো ভালো নিজে মাছ ধরি, বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে। একথা শুনে শফিক মিয়া রেগে বলে, আজ তোর মাছ আমি নিয়ে যাব আর তোর বাপকে আসতে বলিস কাল। এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগল। তখন ছেলেটি বলে, আমরা সবার মাছ নিই আর তুমি আমার মাছ নিচ্ছ, নাও। আমি কিছু করব না, তবে কালকে এখানে আসিও না। শফিক মিয়া বললাম না, তোর বাপরে আসতে বলিস। এবার ছেলেটি কিছু রেগে বলে, বোকা বুঝিস না কেন? মাছ না নিলে কাল আমার বাবাই আসবে, বুঝবি তখন। তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে। শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাবার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপারে বলেছিলেন, আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তিনি শুনেনি, চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, অন্যদিকে। অনেকের সাথে মাছ ধরছিল, আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলছিল। তখন একজন এসে শফিক মিয়াকে বলল উনি পুরানা জঙ্গলের দিকে যাবে। শফিক মিয়া যাবে কিনা কিছুক্ষণ ভেবে রাজি হলেন, আর দুইজন ওই দিকে গেলেন। আরও কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলেছিল তারা উনার খোঁজ নিয়ে দেখল উনি নাই। উনারা কয়েকজন একসাথে পুরানা জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো। সবাই তাকে টেনে কাদা থেকে বের করলেন। তার সারা শরীরের হাড় ভাঙ্গা আর মুখের মধ্যে বড় একটা কই মাছ ঢুকানো ছিল। 2 দিন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। আমি নাইম। আমার বাবা একজন আর্মি ছিলেন, তাই না চাওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। বর্তমানে আমরা এখন যশোরে আছি। কিন্তু যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি ঘটেছিল 6 বছর আগে। তখন আমরা ছিলাম বগুড়াতে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গেছিল। তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া নিতে হয়। আর সেই জায়গাটা ছিল একটা ভয়ানক জায়গা, যে জায়গাটা আমি খুব ভয় পেতাম। বাবা যে জায়গাটি ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের পাশে। সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম।
কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি হয় না। তারপরও ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে হলো। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম ওই কবরস্থান সম্পর্কে, যা মনে হলে আমার গা এখনও শিউরে ওঠে। এই কবরস্থানটি ছিল অন্যরকম। মূলত আগে ওখানে একটি বাঁশঝাড় ছিল। তারপর বাঁশ কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে। নতুন বাসার মধ্যে যেখানে আমার রুমের জানালা ছিল, সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালোমতো দেখা যেত। তখন ছিল গরমকাল। অতিরিক্ত গরম পড়ার কারণে জানালা খুলে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ঝড় শুরু হয়। তখন আমার ঘুম ভেঙে যায়। জানালাটি বন্ধ করার জন্য আমি জানালা পাশে গেলাম। হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানের দিকে। এতই অন্ধকার ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুব ভয়ানক লাগছিল কবরস্থানটি। তারপর হঠাৎ করেই চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় ভালো করে দেখা যাচ্ছিল না সেখানে কি হচ্ছে। তারপরও ভালোমত দেখার চেষ্টা করছিলাম। দেখি সেই কবরের মাটি ক্রমেই ঝরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে কবর খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎ একটি হাত উঠে এল। আস্তে আস্তে সেখান থেকে একটি মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল। সেটি ছিল অনেক বড়। সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল। আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল জানালা লাগিয়ে দৌড়ে মার কাছে গিয়ে শুয়ে পড়ি। কিন্তু দেখারও খুব ইচ্ছা হচ্ছিল। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ানক ঘটনা আমার সাথে ঘটতে চলেছে। কিছুক্ষণ এরকম চলার পর সেটি হঠাৎ আমার জানালার দিকে তাকাল। জানালার পাশে যে কবরটা ছিল সেটির দিকে আসতে লাগল। এতে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সেটির মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ বিদ্যুতের আলো পড়ায় সেটির মুখটা দেখতে পেলাম। আমি যা দেখলাম তা কখনই আমি আশা করিনি। আমার শরীর ঠান্ডা হতে লাগল, কারণ সেটির মুখ ছিল রক্তমাখা এবং বিভৎস। আমি সেখানে স্থির হয়ে গেলাম। আমার নড়ার কোনো শক্তি ছিল না। জানালাটা লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কতক্ষণ এইভাবে চলার পর আমি ফ্লোরে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে দেখি মা বসে আছে। মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান ছিলাম। সবাই আমাকে প্রশ্ন করতে লাগল কি হয়েছিল রাতে, কিন্তু আমি কাউকে কিছু বলে পারিনি। আমি কখনই এই ঘটনা ভুলতে পারব না। নিজের একটি সত্য ঘটনা 30 ডিভিশন 12 ডিভিশন 2011-তে ভোডাফোন ও এয়ারটেল বায়ার্স এর পক্ষ থেকে সিলেটের একটি হান্টেড চা বাগানে যাওয়ার সুযোগ মিলে। 30 তারিখ সকালে রেডিও 4G এর অফিসে যাবার পর ফারনান ভাই, ফুয়াদ ভাই ও দেবাশিস ভাইয়ের সাথে পরিচয় হয়। আমার মতো তারাও লাকি উইনার। সকাল 9:30 এ রওনা হওয়ার কথা থাকলেও দেরি হয়ে যায় ড্রাইভার অ্যাক্সিডেন্টের কারণে। নতুন ড্রাইভার ঠিক করে রেডিও 4G এর বরাত ভাই আমাদের নিয়ে চলে সিলেটের উদ্দেশ্যে। খুব আনন্দে থাকলেও তখন বুঝিনি সামনে বিপদ। ভুতুরে গল্প করতে করতে সিলেট বিশ্ব রোড পৌঁছাতে সন্ধ্যা। একটু দূর না যেতে যেতেই মাইক্রো টায়ার পাংচার। খুব স্বাভাবিক, কিন্তু পরে বুঝতে পারি হয়তোবা এখান থেকেই আমাদের আসল যাত্রা শুরু। প্রায় 1 ঘন্টা লাগে একটা টায়ার রিপেয়ার করতে, যা সাধারণত এত সময় লাগে না। যাই হোক, আমাদের যাত্রা আবার শুরু। সিলেট থেকে 2 জন উইনার ফেক করে রাত 10টায় হোটেলে পৌঁছাই। ডিনার শেষ করে হান্টেড টি স্টেট এর উদ্দেশ্যে আবার রওনা দেই। হোটেল থেকে 15 মিনিটের রাস্তা। যথেষ্ট গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস শেষ। গ্যাস নিয়ে চা বাগানে পৌঁছাই রাত 12টার মাত্র 10 মিনিট আগে। পুরো সুনসান এলাকা। চা বাগানে গার্ড পর্যন্ত নেই। থমথমে এক পরিস্থিতি। চা বাগানের শেষ প্রান্তে জঙ্গল। এই সেই চা বাগান যেখানে জুজু নামক বাচ্চা খেকোর কথা শুনতে পাওয়া যায়। আছে একটি কবরস্থান যেখানে চা বাগানের শ্রমিকদের কবর দেয়া হয়। এই বনে নাকি মাথা কাটা যুবতীর লাশ পাওয়া যায়। আমাদের কাজ শুরু। ইতিমধ্যে আমরা 2 বার অনেয়ার গেছি। রাসেল ভাইয়ের কথা মতো আমরা 2 জন করে 4টা দলে 8 জন ভাগ হয়ে যাই। আমার জীবনের অন্যতম অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমি আর ফারনান ভাই চা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি। খুব একটা শীত ছিল না, 15-17 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু চা বাগানের ভিতরে কুয়াশা। তখন আর মনে হয়নি যে শীত তো এত না যে কুয়াশা থাকবে। হঠাৎ আমি কিছু অনুভব করতে থাকি। আমার পিছনে হয়তো কিছু আছে। ভয় লাগছে আমার।
আমি সবার ছোট। মনে মনে ভাবলাম এরকম জায়গায় ভয় লাগাটাই তো স্বাভাবিক, কিন্তু আর পারছি না। এবার পিছনে তাকালাম সাহস করে, দেখি কিছুই নেই। কিন্তু একটু দূরে দেখতে পাই কুয়াশার মধ্য দিয়ে মানুষ হেঁটে গেলে যেভাবে কুয়াশা ফাঁকা হয়ে যায় ঠিক তেমনি ফাঁকা হয়ে গেছে। কিন্তু দূর থেকে দূরে কাউকে দেখতে পেলাম না। ঠিক এমন সময় ফারনান ভাইয়ের মোবিলে ফুয়াদ ভাইয়ের ফোন আসে। দেবাশিস ভাই কবরস্থানে অনেকগুলো কালো ও সমান সাইজের কুকুর দেখতে পায়। কুকুরগুলো নাকি অস্বাভাবিক দেখতে, নিথর হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল। আমরা সবাই একত্রিত হয়ে গেলাম কবরস্থানে, কিন্তু কোনো কুকুর দেখতে পেলাম না। হঠাৎ করেই উধাও। এমন সময় বন্য শিয়ালের গণবিদারী আওয়াজে সেফ জায়গায় যেতে বাধ্য হলাম। আধ্যাত্মিক কিছু না হোক, এই বন্য শিয়ালের হিংস্র থাবায় পড়তে চাই না। চা বাগানের শুরুতে একটা বাংলো টাইপের পুরানো বাড়ির সামনে গিয়ে থামলাম। 10 মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেল। আমরা ফোনের মাধ্যমে লেস্টেনারদের সাথে শেয়ার করলাম। তারপর কিছু ছবি তুললাম। রাত 2:30 এ হোটেলে ফিরে এলাম। ঘুমিয়ে পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মাইক্রোতে সবাই ছবিগুলো দেখতে লাগলাম। আশ্চর্য হলাম কয়েকটা ছবি দেখে। একটা ছবিতে বাংলোর সামনে একটা কালো ছায়ার ছবি আসে, কিন্তু সেখানে আমাদের কেউ ছিল না। আর চা বাগানে তো গার্ডও নাই। তবে ছবিটি কার? ছবিগুলো আমার FB-তে আছে, মন চাইলে দেখতে পারেন। পরে জানতে পারি চা বাগানে একটি মন্দির আছে, যেখানে প্রতি বছর 13 বয়সের কুমারী মেয়ের গলা কেটে বলিদান করে। বুঝতেই পারছেন জায়গাটা কেমন হবে। ঢাকা আসার সময় আমাদের অনেক প্রবলেম হয়, তা শেয়ার করতে চাচ্ছি না।